আচ্ছা, আজ দিনভর যদি আমরা নজর রাখি তাহলে কি দেখা গেল? সিইও দপ্তরে বৈঠক এবং একের পর এক বৈঠক, প্রত্যেকটা বৈঠক খুব তাৎপর্যপূর্ণ। 12:30টায় একটা বৈঠক, 4টায় একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠক কিন্তু দেরি হয়েছে, 4টের সময় সেই বৈঠক শুরু হয়নি। সেই বৈঠক কখন শুরু হলো তার কারণ বিএলওদের বিক্ষোভ, বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখছিলাম এবং সিইও দপ্তরে স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দপ্তরের রোল অবজারভাররাও বৈঠকে, সিইও মনোজ আগরওয়াল, এবং এই একের পর এক বৈঠক থেকে ঠিক কি কি উঠে এলো, এখনো পর্যন্ত আগের বৈঠক থেকে কি উঠে এলো, এই বৈঠক থেকে কি উঠে আসবে, কোন কোন বিষয় আলোচনা, সেই প্রত্যেকটা আপডেট জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দফায় দফায় বৈঠক যদি আমরা সকাল থেকে নজর রাখি, এই প্রত্যেকটা বৈঠক খুব ইম্পর্টেন্ট, কি কি উঠে আসছে মেন ফোকাসে? সোমরাজের কাছে যাব, তবে তার আগে আরো একবার জানাই, আজ দিনভর সিইও দপ্তরে বৈঠক এবং সিইও দপ্তরের স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, সিইও দপ্তরের রোল অবজারভাররাও বৈঠকে, সিইও মনোজ আগরওয়াল, জেলা শাসক ইআরওদের সঙ্গে বৈঠক, এবং এই বৈঠক থেকে কি কি উঠে আসছে সোমরাজের কাছে যাব। সোমরাজ, প্রত্যেকটা বৈঠক খুব ইম্পর্টেন্ট এবং এর আগেও যখন কথা হচ্ছিল তুমি প্রত্যেকটা পয়েন্ট বলছিলে, আরো একবার একটু দর্শকদের জন্য জানতে চাইবো কোন কোন পয়েন্ট ফোকাসে রয়েছে, কারণ এই প্রত্যেকটা বৈঠকই খুব তাৎপর্যপূর্ণ। একদমই, দেখো দুপুর 12:30 থেকে যে বৈঠক হয়েছে, যেখানে শুধুমাত্র ইলেকটোরাল রোল অবজারভাররা ছিলেন, স্পেশাল অবজারভাররা ছিলেন, সেই বৈঠকে মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের যে 12 জন আইএএস অফিসার যাদেরকে 24টি জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আগামীকাল থেকেই জেলায় জেলায় পৌঁছে যাবেন এবং জেলায় জেলায় যে মৃত ভোটারদের তালিকা তৈরি হয়েছে, যে ডুপ্লিকেট ভোটারদের তালিকা তৈরি হয়েছে, সেই তালিকাগুলি তারা সরেজমিনে খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় রিপোর্ট নির্বাচন কমিশনকে পাঠিয়ে দেবেন। এটা গেল দুপুর 12:30টার বৈঠকের নির্যাস। বিকেল 4টে থেকে যে বৈঠক শুরু হওয়ার কথা ছিল, সেই বৈঠকটা একটি দেরিতে শুরু হয়েছে, এখনও সেই বৈঠক চলছে। সেই বৈঠকে একটা গুরুত্বপূর্ণ নির্দেশ রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল স্পষ্ট দিয়েছেন জেলা শাসকদের, যেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি বিধানসভার ইআরও বা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা তারা এটা সার্টিফাই করবেন বা সার্টিফিকেট দেবেন যে প্রকাশিত যে ড্রাফট রোল, যেটা 9ই ডিসেম্বর প্রকাশ করা হবে, সেখানে কোনো রকম মৃত ভোটার থাকছে না। এটা ইআরওদের সার্টিফিকেট দিতেই হবে যে ওই রোলে কোনো রকম ডেড ভোটার থাকছে না, আর যে তালিকা তৈরি হবে সেই তালিকা নিখুঁত ও স্বচ্ছ হবে। এর দায়িত্ব জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিতে হবে। এছাড়াও বলা হয়েছে যে 2002-এর ভোটার তালিকার সঙ্গে যে লিঙ্ক হয়েছে বাবা বা ঠাকুরদার সঙ্গে সংশ্লিষ্ট ভোটারদের, সেই লিঙ্কগুলিকে আরও একবার যাচাই করে নিতে হবে। কোথাও কোনো মিসম্যাচ হলো নাকি, কোথাও কোনো ভুল হলো নাকি বিএলওদের, সেইটা আরও একবার খতিয়ে দেখে যাচাই করে নিতে হবে। এছাড়াও বলা হয়েছে যে মৃত ভোটারদের তালিকা কয়েকটি বিধানসভায় কেন প্রস্তুত করতে এতটা সময় লাগছে, যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এনামুরেশন ফর্ম আপলোডিং এবং ডিজিটাইজেশনের কাজ শেষ হতে। 4ঠা ডিসেম্বর তার শেষ দিন রয়েছে, সেখানে মৃত ভোটারের তালিকা আপলোড করতে এত কেন সময় লাগছে, এই প্রশ্নও তোলা হয়েছে আজকের বৈঠকে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। জেলা শাসক তথা 294টি বিধানসভার যারা ইআরওরা রয়েছেন তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক এখনো চলছে। বিকেল 4:40 থেকে সেই বৈঠক শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সিও সেই বৈঠকে যোগ দিয়েছেন। অন্যদিকে সিও দপ্তরের ঠিক বিপরীত দিকেই বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে বৈঠকে যোগ দিয়েছেন অবজারভাররা। একেবারে সোমরাজ, অবশ্যই এই বৈঠক এখনো চলছে, নজর থাকবে আমাদের, সঙ্গে থাকো। আর যে ব্রেকিং এই মুহূর্তে আমরা নজর রাখবই, রাজ্যে বাড়ল মৃত ভোটারের সংখ্যা। এখনো পর্যন্ত রাজ্যে মৃত ভোটার 17,52,000। সোমরাজের কাছ থেকে আপডেট নেব। সোমরাজ, এর আগের বার আমরা দর্শকদের জানিয়েছিলাম 15 লক্ষ এবং তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে সংখ্যাটা কি আরো বাড়তে পারে, তুমি সেদিন বলেছিলে যে সংখ্যাটা বাড়তে পারে, এবং রাজ্যে সত্যি মৃত ভোটারের সংখ্যা বাড়লো। কোন এলাকায় বেশি, এখনো পর্যন্ত এক্সাক্ট ফিগার কি জানা যাচ্ছে সোমরাজ? দেখো, যে জেলাভিত্তিক পরিসংখ্যান আমাদের হাতে এসে উঠে আসছে,
সেখানে যেটা দেখা যাচ্ছে রাজ্যে এখনো পর্যন্ত ডেড ভোটার বা মৃত ভোটার আসছে 17 লক্ষেরও বেশি, যে পরিসংখ্যান ইতিমধ্যেই আমাদের হাতে উঠে আসছে, যেটা আজকে বৈঠকও বলা হয়েছে। 17,52,286 এখনো পর্যন্ত মৃত ভোটারের তথ্য তেমনটাই পাওয়া গেছে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি, যেটা দেখা যাচ্ছে উত্তর কলকাতায় সব থেকে বেশি মৃত ভোটার পাওয়া যাচ্ছে। উত্তর কলকাতার পাশাপাশি উত্তর কলকাতায় যে মৃত ভোটারের তালিকা অর্থাৎ 17,52,286, তার মধ্যে উত্তর কলকাতায় 6.42% অর্থাৎ উত্তর কলকাতায় সব থেকে বেশি মৃত ভোটার দেখা যাচ্ছে। উত্তর কলকাতায় মৃত ভোটার যেটা আমরা এখনো পর্যন্ত পরিসংখ্যানে পাচ্ছি 96,676। উত্তর কলকাতায় মৃত ভোটার রয়েছে 96,676, যা উত্তর কলকাতার যে মোট ভোটারের তালিকা তার তুলনায় সব থেকে বেশি রয়েছে উত্তর কলকাতায়। এবার যদি দেখা যায় যে দক্ষিণ কলকাতার যদি মৃত ভোটারের সংখ্যা দেখা যায়, সেখানে দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতায় হচ্ছে 50,387 মৃত ভোটারের সংখ্যা উঠে আসছে। এছাড়াও প্রত্যেকটি জেলাভিত্তিক পরিসংখ্যান ইতিমধ্যেই কমিশন আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জেলা শাসকদের সামনে রেখেছে, ইআরওদের সামনে রেখেছে, এবং সেখানে কমিশন বলছে যে এই মৃত ভোটারের সংখ্যা আরও বাড়বে। তাই মৃত ভোটারের তথ্য আপলোড যাতে দ্রুত করা হয়, তার কারণ 4 ডিসেম্বরের পরে 9 ডিসেম্বর যে খসড়া তালিকা কমিশন প্রকাশ করবে এসআইআর প্রক্রিয়ায়, সেই তালিকায় আলাদা করে মৃত ভোটারদের জন্য তালিকা প্রকাশ করা হবে। একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে, পাই টু পাই প্রত্যেকটা আপডেট তোমার কাছ থেকে নেব সোমরাজ। আর এই এসআইআর চলাকালীন বাংলায় 13 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন, 1 জন স্পেশাল রোল অবজারভার, 12 জন ইলেকটোরাল রোল অবজারভার। আর জানিয়ে এখন রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে। সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আরো 12 জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা এই রাজ্যেরই অফিসার। স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের প্রাক্তন অফিসার। রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। তো সবে শুরু, 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই। যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, এটা খুব দুঃখের বিষয়। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে। নিউজ 18 বাংলা। আর এবার একটা ছবি দেখাবো, সিইও দপ্তরের বাইরে বিক্ষোভ। বিএলওদের একাংশ মুর্শিদাবাদের খড়গ্রামে এসআইআর চাপে বিএলওর মৃত্যু আর চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিএলওদের বিক্ষোভ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিইও দপ্তরের বাইরের এই ছবি। এবং যে ছবি দেখা যাচ্ছে তাতে বিএলওদের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন এবং ভিতরে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনের আধিকারিকদের তারা আটকানোর চেষ্টা চালাচ্ছেন এবং সেই কারণে পুলিশের পক্ষ থেকে ডিসপার্স করা হচ্ছে যাতে কোনোভাবেই বিএলওদের বিক্ষোভ যে ছবি দেখাচ্ছি এবং কড়া পদক্ষেপ এর আগে নেওয়া হয়েছিল। এর আগে বলা হয়েছিল যে কোনোভাবেই এ ধরনের কোনো বিক্ষোভ দেখানো যাবে না, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাহলে কিভাবে এই ঘটনা ঘটছে, আবারও এই প্রশ্ন বারবার করে উঠছে। এসআইআর এর
কমিশনের বিরুদ্ধে অতিরিক্ত চাপের অভিযোগ। বিএলওদের একাংশ সিইও দপ্তরের বাইরে রীতিমতো বিক্ষোভে সামিল এবং ভিতরে ঢুকতে গেলে রীতিমতো সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই ছবিটা সিইও দপ্তরের বাইরের ছবি। এবং চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিএলওদের এই বিক্ষোভ। কেন চাকরি ও ক্ষতিপূরণের দাবি? মুর্শিদাবাদের খড়গ্রামে এসআইআর এর চাপে বিএলও মৃত্যুর অভিযোগ রয়েছে, আর মৃতের পরিবারকে নিয়েই বিক্ষোভ বিএলওদের একাংশের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এর আগেও আমরা দেখেছি যে বলা হয়েছিল কমিশনের তরফ থেকে কড়া পদক্ষেপের কথা, কিন্তু তারপরও দাঁড়িয়ে কিভাবে এই বিক্ষোভ, এই প্রশ্ন তো বারবার করে উঠছে। নিঃসন্দেহে সোনিয়া, আমি একবার ভৌগোলিক অবস্থানটা জানিয়ে দিতে চাই। ঠিক আমার পেছনে এখানে বিএলও অধিকার রক্ষা কমিটি, তারা তাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে। আর আজকে যে মিটিং মুখ্য নির্বাচনী আধিকারিক, ঠিক তার বিপরীতে এই বেঙ্গল চেম্বার অফ কমার্স, এখানে তারা বৈঠক করছিলেন স্পেশাল অবজারভারদের নিয়ে। আর সিইও অফিস ঠিক বিপরীতে দেখতে পাচ্ছেন বামাল লরির যে অফিস, সেটা হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। এই তিন কোণা অবস্থান। আর ঠিক এর মধ্যেই এই বিএলও অধিকার রক্ষা কমিটির মঞ্চ থেকে, সেখান থেকে যারা বিক্ষোভকারীরা, তারা মুর্শিদাবাদের খড়গ্রামের যে বিএলও মারা গেলেন সেই জাকির হোসেনের পরিবারকে নিয়ে তারা এই বেঙ্গল চেম্বার অফ কমার্স, যেখানে মিটিং চলছিল, সেখানে তারা কথা বলতে যান মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। এবং সেই সময় তারা রাস্তায় বসে পড়েন এবং এরপরেই মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি একটি বিশেষ ভিডিও কনফারেন্সের জন্য এই বাড়ির বিপরীতে যে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস, সেখানে যেতে চান। সেই সময় গাড়ির সামনে শুয়ে পড়া হয় এবং রীতিমতন বিক্ষোভ করা হয়। যদিও বিএলও অধিকার রক্ষা কমিটির বক্তব্য যে তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন, যদিও সেই সময় রাস্তায় চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি নির্বাচন কমিশনার তিনি নির্বিঘ্নে তার অফিসে প্রবেশ করেন। যদিও বেশ কিছুক্ষণ রাস্তা বন্ধ হয়ে গেছিল এবং একটা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ হয় বিএলও অধিকার রক্ষা কমিটির। সব মিলিয়ে একটা পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। যদিও দ্রুত পরিস্থিতি সামাল দেয় পুলিশ এবং বিক্ষোভকারীরাও শান্তিপূর্ণ অবস্থান করে এবং জাকির হোসেনের পরিবার, মৃত বিএলওর পরিবার, তারা মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে তারা দেখা করেন এবং সেখান থেকে আশ্বাসও দেওয়া হয় যে তাদের চাকরি এবং ক্ষতিপূরণের বিষয়টা বিবেচনা করা হচ্ছে। বেশ, অবশ্যই নজর থাকবে অভিজিৎ। আমি দেখা করার চেষ্টা করলাম। আপনারা কি আটকানোর চেষ্টা করেছিলেন? উনি চট করে এসে গাড়িতে ঢুকে দেওয়ার চেষ্টা করলেন, আমরা দেখার চেষ্টা করলাম। তখন পুলিশ কর্মীরা আমাকে ঠেলে সামনে করলেন, আমি সামনে শুয়ে পড়লাম। গাড়ি চালিয়ে আমার উপর থেকে চলে যান। এই তো পুলিশ ছুঁড়ে ফেলে দিয়েছে, ওর ব্যারিকেডের সামনে আমাকে ফেললো। আমি ওনার কাছে যাবার চেষ্টা করলাম, উনি ডাইরেক্টলি দুজন লম্বা পুলিশ ছিলেন, আমাকে তুলে ফেলে মাটিতে ফেলে দিলেন। আমি কিছু করতে পারিনি। দেখুন কোথায় কোথায় লেগেছে, আমার মোবাইলটাও পড়ে গেছিল। আর আজকের এই ছবিটা তো দেখলেন, কিন্তু এর আগে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল। তারপরে আজকের এই বিক্ষোভ কিভাবে, প্রশ্ন উঠছে। কিন্তু আগে কি কড়া পদক্ষেপের কথা বলা হয়েছিল? সিইওর ঘরের সামনে বিএলওদের এই অবস্থান, আর সিইও দপ্তর সরানোর হুঁশিয়ারি দিয়েছিল কমিশন। হ্যাঁ, সিইও দপ্তর সরবে এমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। নিরাপত্তা বিঘ্নিত নিয়ে আগে পুলিশকে চিঠি সিইওর, আর এবার নিরাপত্তা সুনিশ্চিত চেয়ে কমিশনারকেও চিঠি দেওয়া হয়েছিল। কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন, হয় পর্যাপ্ত নিরাপত্তা আর না হলে স্থানান্তর করতে হবে সিইওর দপ্তর। কমিশনারকে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু তারপর আজকের ছবিটাও দেখা গেল, আজও কিন্তু বিক্ষোভের ছবি দেখা গেল। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে যেখানে সিইও দপ্তর সরবে এই হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছিল, তারপরেও আজকের এই বিক্ষোভ। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া দপ্তর দিয়েছে, ঠিক করেছে। আর এই দলদাস পুলিশের সংস্রব থেকে ইলেকশন কমিশনকে বের করে না আনলে পশ্চিমবঙ্গে ফেয়ার নির্বাচন হতে পারে না। জায়গার অভাবে আমি কাজ করতে পারছি না। জায়গা পরিপূর্ণতা থাকলে ফেয়ার এন্ড ফ্রি ইলেকশন হবে। এত জিনিসটা খেলো করা।
আর এবার নজর রাখবো নৈহাটির দিকে। নৈহাটিতে নাকি একাধিক বাংলাদেশের বাস, হ্যাঁ এরকম আপডেটই পাওয়া যাচ্ছে। 2014 সালেই নাকি বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। আর নৈহাটির মামুদপুরে আস্তানা লিটন দাস বলেও একজনের কথা জানা যাচ্ছে, যার নাকি দুই দেশের ভোটার কার্ডই রয়েছে। আরো ডিটেল জানার চেষ্টা করি অরুণের কাছ থেকে। অরুণ, এই লিটন দাস সেও কি এই 2014তেই এসেছিল এখানে? দু দেশের ভোটার কার্ড এখনো কেন, কি কারণ এবং কতজন বাংলাদেশের বাস বলে জানা যাচ্ছে? দেখো, আমরা ওই গ্রামে গিয়ে অনেক ওখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা প্রত্যেকে জানাচ্ছি প্রায় 50% বাসিন্দাই কিন্তু তারা বাংলাদেশেরও নাগরিক, আবার ভারতেরও নাগরিক। কারণ এখানে এসে সেই 2014 সালে এই লিটন দাস এবং তার পরিবার এবং তার অনেক আত্মীয় স্বজন এখানে দেখা বাঁধে এবং তারা যখন বাংলাদেশের লিটন দাস কিন্তু নিজে স্বীকার করেছেন তাদের বাংলাদেশে অনেক জমি জমা আছে, সেই জমি জমা রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝে বাংলাদেশে যেতে হয়। সেখানে তাদের ভোটার কার্ড রয়েছে, আবার এখানে তারা স্থায়ীভাবে বসবাস করছে। ফলে 2014 সাল থেকে এখানে এই প্রশ্ন ওঠে এখানে তাহলে কি করে তারা এলো বা কিভাবে থাকছে, সে কিন্তু স্বীকার করে নেয়। মাহমুদপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় সে এখানে এসে তার ভোটার কার্ড আধার কার্ড সমস্ত কিছু বানিয়ে নিয়েছে, সেভাবে সে থাকছিল। কিন্তু এখন যখন নেশায় শুরু হয়েছে তারপর থেকে কিন্তু জনগণের মধ্যে তারা আতঙ্কিত, কোথায় থাকবেন কিভাবে এই সূত্রে তারা ধরা পড়ে যায়। এরকম কিন্তু গ্রামে বহু লোক রয়েছে এখানে। বেশ, আমি রাজমিস্ত্রির জোগাড়ি কাজ করি। বাংলাদেশে আপনাদের সম্পত্তি আছে? হ্যাঁ, বাংলাদেশেও আছে, এখানেও আছে। এই বাংলাদেশে যে ভোটার লিস্টের নাম কয়রা এসে কি বলবেন? বাংলাদেশে যেটা আমি তো একটাই কথা বললাম যে ওখানের কিছু যে জায়গা জমি আছে সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে যেগুলো থেকে গেছে সেগুলো তো ওখানে একটা ডকুমেন্টারি প্রুফের জন্য ওগুলো লাগে। ফ্যামিলি এখানেও আছে, দেশ ভাগটা হয়েছে সেখান থেকেই আর কি। এই ছন্ন ছাড়া আমাদের পূর্বপুরুষদের আর কি এপার এবং ওপার দুই দেশেই জায়গা। ওখানে ভোটার কার্ড ছিল বাংলাদেশের, এখানে 19 সালে ভোট দিয়েছি। কারা ফিল আপ করিয়েছে এসআর ফর্ম? এখানে যে আধিকারিকরা ছিলেন। আধিকারিকদের সাথে কারা এসেছিল? ওখানে দুই দলের লোকও ছিলেন। আর উত্তরবঙ্গ নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দু অধিকারীর। তৃণমূল জমানায় উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ সুকান্তর পর সরব বিরোধী দলনেতাও। বিজেপি ক্ষমতায় এলে উত্তরের উন্নয়নে অগ্রাধিকার। উত্তরবঙ্গের ভোট ব্যাংক নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। আর রাজনৈতিক স্বার্থে মিথ্যাচার, শুভেন্দু অধিকারীকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ওটা উত্তরবঙ্গই অবহেলিত। উত্তরবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিক বেশি, উত্তরবঙ্গে চা বাগান বেশি বন্ধ হয়েছে, বালি পাথর গাছ বেশি পাচার হচ্ছে, নদীগুলোর অস্তিত্ব উত্তরবঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। হাসিমারা এয়ারপোর্ট করতে চায়, আর্মি এনওসি দিয়েছে, 25 একর জমি দেবে না রাজ্য সরকার। বাগডোগরা এয়ারপোর্টকে এক্সপ্যান্ড করতে চায়, জমি দেবে না। এইমস করতে চায় কেন্দ্র সরকার, জমি দেবে না। অর্থাৎ এখানকার লোক 2014 সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব এবং এমন কাজ করব যাতে উত্তরবঙ্গের মানুষ আগামী দিনে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা বা বিচ্ছিন্ন হওয়ার কথা না ভাবেন। তারা তো এটা বলেন অভিমান থেকে, স্বাধীনতার এতদিন পরে তাদের অধিকার তারা পাননি বলে। উত্তরবঙ্গে কি হয়েছে গত 15 বছরে সেটা তিনি না জেনেই বলছেন। কুচবিহারে একসময় আদাবাড়ি ঘাট নিয়ে অনেক আন্দোলন হয়েছে, সেই আদাবাড়ি ঘাটে ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিস্তা নদীর উপর ব্রিজ তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার আলাদা জেলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, এ কথাটা তিনি জানেন না। এই কথাটা বলছেন শুধুমাত্র রাজনীতি স্বার্থে, দলীয় স্বার্থে। কাজেই যতই চিৎকার করুক কোনো লাভ হবে না। আচ্ছা, রাজভবন কিন্তু আর রাজভবন থাকছে না, অর্থাৎ থাকলো না। রাজভবনের নাম বদলে লোকভবন হয়ে গেল। দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই প্রথম রাজভবনের নাম বদল হলো, যেখানে রাজ ফলক সরিয়ে লোক ফলক বসলো। আর দেশ জুড়ে রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কেন্দ্রের। প্রথম পশ্চিমবঙ্গেই রাজভবনের নাম পরিবর্তন হলো। এবার থেকে লোকভবনের রাজ্যপাল। লোকভবনে জনতার দরবারের ঘোষণা রাজ্যপালের। The nomenclature of the governor's house will now be not Raj Bhavan but Lok Bhavan. This has been the decision of the government of India. All over India, as the Honorable Prime Minister has said in the governor's conference, then Raj Bhavan should now become Lok Bhavan and should be more accessible to the people. It is not a change of name, it's a change of spirit. The Calcutta Lok Bhavan has decided to initiate what is called Lok Charcha. The governor will be going to the field, talking to people, holding addas, understand their problems directly and find solutions for that.